অতীতে বাস করবেন না, ভবিষ্যতের স্বপ্ন দেখবেন না, বর্তমান মুহূর্তে মনকে একাগ্র করুন। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। আজকে আমরা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের মডেল 13 নিয়ে আলোচনা করব। এটা আমাদের শেষ মডেল। তো এরপরে নেক্সট ক্লাসটি মধ্যশিক্ষা পর্ষদ নিয়ে শুরু করতে যাচ্ছি। আমরা প্রত্যেকটা মডেল কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন আমরা দেখে নিয়েছি। ঠিক আজকেও এই মডেল 13-এর প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন দেখে নেব। আর যারা এই ক্লাসে নতুন এসেছো তাদের জন্য একবার রুটিনটা বলে দিই। ক্লাস 10-এর জন্য সোম, বুধ, শুক্র এবং 9-এর জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি ঠিক সকাল 7টাতে কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস পেয়ে যাবে। আর ক্লাসের মধ্যে যে পিডিএফটি নিয়ে আলোচনা হয়, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে ঠিক এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারো। ওকে, তাহলে আজকে আমরা প্রথম কোশ্চেনে যাব, যে 13-র গ্রুপ এ 1-এর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে লবণ মিশ্রিত জলের মধ্যে ডিম ডুবে ভাসে কারণ ডিমের ওজন প্লবতা বলের মানের সমান হয়ে থাকে। 2-এর প্রশ্ন, জলের উপর জলীয় বাষ্পের পরিবর্তে শুষ্ক বায়ু থাকলে জলের পৃষ্ঠটান বৃদ্ধি পায়। 3-এর প্রশ্ন, উচ্চতার সাপেক্ষে গতিশক্তি পরিবর্তনের লেখচিত্র, সেটি বি হয়ে যাবে। যত উচ্চতা বৃদ্ধি পাবে তত গতিশক্তিও বৃদ্ধি পাবে। নেক্সট 4-এ, কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর প্রকৃত ভর 12 ইউ। ওকে, নেক্সট 5-এর প্রশ্ন, প্রদত্ত কোনটি, তো এটা একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন, এটা একটু আমরা দেখে নেব। তো নেক্সট পেজে প্রশ্নটা তুলে ধরেছি, একটু দেখে নিই। প্রদত্ত কোনটির গ্রাম সংকেত একক হলো 4। তো এ, বি, সি, ডি 4টে অপশান রয়েছে। 4টে অপশানের জন্য আমরা পরীক্ষা করে নেব। তো এখানে প্রথম অপশানটার জন্য আমরা একটু দেখে নিই, যে এর অপশানে বলেছে 96 গ্রাম O2। তো এখানে বলছে গ্রাম সংকেত। গ্রাম সংকেত বলতে গ্রাম অণুর সংখ্যা জিজ্ঞাসা করেছে। তো আমরা একটা সূত্র জানি, যৌগ বা মৌলের গ্রাম অণু সংখ্যা সমান মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত ভর বাই ওই মৌল বা যৌগের গ্রাম আণবিক ভর। তাহলে আমরা যেহেতু প্রথমটার জন্য নির্ণয় করছি, তাহলে গ্রামে প্রকাশিত ভর হচ্ছে 96 বাই গ্রাম আণবিক ভর O2 এর জন্য ওয়ের হয়ে থাকে 16, আর 2টি রয়েছে তাই 2 দিয়ে গুণ করলাম, 16 দুগুণে 32। তাহলে আমরা এখানে 32 পুট করলাম। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, যে 2 4 8, 2 8 16, 2 1 2, 2 6 12, আবারও 2 দিয়ে চলে যাবে, 2 2 4, 2 4 8, 2 8 16, 8 দিয়ে দিলে 8 3 24, তাহলে আমরা পাচ্ছি 3। ওকে, নেক্সট পরবর্তী আমরা দ্বিতীয় অপশানটি দেখে নেব। দ্বিতীয় অপশানটি দেওয়া ছিল যে
234 গ্রাম NaCl, 234 গ্রাম NaCl। তাহলে এর জন্য আমরা একটু দেখে নিই। তো সূত্রটা আমরা তো জানি, তো আমরা কেবলমাত্র এখানে মানটা বসিয়ে দিই, গ্রামে প্রকাশিত ভর আর হচ্ছে NaCl এর আণবিক ভর। এন এর জন্য হয়ে থাকে 23 এবং Cl এর জন্য হয়ে থাকে 35.5। তো এটা আমরা যোগ করলে পেয়ে যাচ্ছি 58.5। ওকে, তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিলাম 58.5। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব যে 4। ওকে, নেক্সট পরবর্তী অপশানটা আমরা দেখে নিই। তো পরবর্তী অপশান যেটা ছিল যে 72 গ্রাম H2O, ঠিক এখানেও আমরা ঠিক একই সূত্র বসাবো, 72 বাই এবার H2O এর আণবিক ভর, H এর 1, দুটি H রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস O এর 16। তাহলে এখানে পাচ্ছি 1 2 2 প্লাস 16 সমান 18। তাহলে এখানে 18 দিয়ে ভাগ দিলাম, তো 18 4 72 হয়, তাহলে 4 পেলাম এখানেও। নেক্সট পরবর্তী যে অপশানটি আমাদের রয়েছে যে 8 গ্রাম H2, তাহলে এর জন্য আমরা যে মানটি নির্ণয় করব, তো সূত্র অনুসারে 8 চলে এলো এবং H2 আণবিক ভর H এর 1 আর দুটো H রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তাহলে পাচ্ছি 2। 2 দিয়ে ভাগ দিব, 2 4 8 যাচ্ছে, তাহলে 4। তাহলে আমরা দেখছি প্রত্যেকটি অপশানে 4 এসছে, কিন্তু একটাতে কেবলমাত্র 3 এসেছে। কিন্তু আমাদের প্রশ্নতে বলেছে গ্রাম সংকেত একক 4, তাহলে প্রত্যেকটা অপশান হয়ে যাবে। আর যদি এখানে দেওয়া থাকতো বা দেওয়া থাকতো নয়, হয়তো প্রশ্নটা ভুলবশত রয়েছে যে একক হলো 4, তো একক 9 হবে, একক 9 4, তাহলে আমাদের অপশানটি হয়ে যাবে এ। ওকে, তাহলে আমরা এখানে প্রশ্নটাকে ঠিক করে নেব, না হলে প্রশ্ন যদি সেম থাকে আমরা তিনটিতেই মার্ক করে নিতে পারি। নেক্সট পরবর্তী 6 প্রশ্নতে বলছে যে বিস্তার মাধ্যমে কঠিন এবং বিস্তৃত দশা তরল এমন একটি কলয়েডের নাম বলো, সেটা হচ্ছে দই। নেক্সট বলছে কোনটি জৈব অ্যাসিড নয়, সেটি ফসফরিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন প্রদত্ত কোনটি অ্যাসিড লবণ, সেটির সঠিক অ্যান্সার হয়ে যাবে বি। এখন আমরা গ্রুপ এটা কমপ্লিট করলাম, পরবর্তী গ্রুপ আমরা বির দিকে যাচ্ছি। তো বির প্রথম প্রশ্ন বলছে স্থিতিস্থাপক ধ্রুবক মাত্রাগতভাবে পৃষ্ঠটান, তরল, পীড়ন ও বিকৃতি কার সঙ্গে সমতুল্য, তো সেটি পীড়নের সঙ্গে সমতুল্য। 2 প্রশ্ন বার্নৌলির নীতিটি কোন ধরনের প্রবাহীর ক্ষেত্রে যথাযথ প্রযোজ্য, সেটি ধারারেখ প্রবাহ। 3 প্রশ্নতে বলছে বালতিতে রাখা জলের উপরিতল থেকে 20 সেন্টিমিটার গভীরে পৃষ্ঠটান কত হবে, সেটি 0। নেক্সট প্রশ্ন কোনো বস্তুর শক্তি আছে অথচ ভরবেগ নেই, হতে পারে কি না। ব্যাপারটা কেন না বলেছি এটা একটু পাশে ব্যাখ্যা দিয়ে সুন্দরভাবে দিয়েছি। যদি এখানে কেবলমাত্র শক্তি বলেছে, কিন্তু কি শক্তি সেটা আর বলেনি। আর আমরা থিওরিতে পড়েছি খুব সুন্দরভাবে, শক্তি দু রকমের হয়, স্থিতিশক্তি আর গতিশক্তি। যদি এখানে স্থিতিশক্তি থাকতো তাহলে ভরবেগ নেই, এটা হচ্ছে মানে ভুল কথা হয়ে যেত। ওকে, আর যদি এটি স্থিতিশক্তির পরিবর্তে যদি গতিশক্তি হয় তাহলে ওটাই আমরা এখানে লিখেছি যে গতিশক্তি থাকে
তাহলে তার শক্তি থাকবে এবং ভরবেগও থাকবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন 66 গ্রাম। তো ওই প্রশ্নটিকে আমরা নতুন একটা পেজে তুলে ধরেছি, এখানে একটু ক্যালকুলেশনটা আমরা দেখে নেব। 66 গ্রাম CO2-তে যত সংখ্যক অণু আছে ঠিক তত সংখ্যক অণু কত গ্রাম H2O-তে থাকবে। তো আমরা প্রথমত CO2 এর আণবিক ভরটা নির্ণয় করে নিই। এর আণবিক ভর সমান কার্বনের মানে C এর 12, ও এর জন্য 16, দুটো রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম। তাহলে 12 + 16 দুগুণে 32 সমান পাচ্ছি আমরা 44। তাহলে আমরা করতে পারি 44 গ্রাম CO2-তে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকবে। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলেছে 66 গ্রাম CO2-তে কতটা থাকবে, যে 6.022 ইন্টু 10⁻23 বাই 44 ইন্টু 66। ওকে, তাহলে 11 দিয়ে দিলে 11 × 4 = 44, 11 × 6 = 66, 2 দিয়ে দিলে 2 × 2 = 4, 2 × 3 = 6, আবার 2 দিয়ে দিলে 2 × 3 = 6, দশমিক চলে এলো 2 0 0, 2 1 2, 2 1 2। তো 3.011 ইন্টু 10⁻23-কে 3-এর সঙ্গে গুণ করলে আমরা এখান থেকে পেয়ে যাব 9.033 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকবে। তাহলে এটা হচ্ছে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইডে বেরিয়ে গেল। আবার বলছে ঠিক তত সংখ্যক অণু কত গ্রাম H2O-তে থাকবে। ওকে, তার জন্য আমাদের আবারও পুনরায় H2O এর আণবিক ভর নির্ণয় করতে হবে, যেমন কার্বন ডাই অক্সাইডের নির্ণয় করেছিলাম। আণবিক ভর H-এর 1, দুটো H রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস ও এর জন্য 16। তাহলে 1 2 2 প্লাস 16, তাহলে আমরা পাচ্ছি 18। তাহলে এখানে লিখতে পারি 18 গ্রাম H2O-তে, বা আমরা এটাকে একটু ভাষাটাকে চেঞ্জ করি, যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু 18 গ্রাম H2O-তে উপস্থিত থাকে। তাহলে আমাদের এখানে কত বেরিয়েছিল, যে 9.033, তাহলে করব 9.033 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকবে, যে 18 বাই 6.022 ইন্টু 10⁻23 উপরে ইন্টু 9.033 ইন্টু 10⁻23। তো 10⁻23 এদিকে 10⁻23 কেটে গেল, আর এই 6.022-কে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব যে 2 3 6, দশমিক চলে এলো, 0 চলে এলো, 2 1 2, 2 1 2, আর এদিকে 2 লং 18। ওকে, এবারে 3.011-কে আমরা যদি 3 দিয়ে দিই তাহলে পেয়ে যাব 9.033, তাই আমরা সরাসরি 3 দিয়ে দিলাম। তাহলে এখানে পাচ্ছি 9 ইন্টু 3 ইন্টু 10, আচ্ছা 10⁻23 তো কেটে গিয়েছে, তাহলে 9 3 27 গ্রাম H2O-তে উপস্থিত থাকে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 27 গ্রাম।
ওকে, এখন তাহলে আমরা এখানে করতে পারি, আচ্ছা, 27 গ্রাম। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে একটা অজলীয় দ্রাবকের নাম লেখো। তো তরল অ্যামোনিয়া, বা আমরা বলতে পারি অ্যান্টিমনি ট্রাইক্লোরাইড, যে কোনো একটা তোমরা করতে পারো। নেক্সট বলছে অ্যান্টাসিডের রাসায়নিক প্রকৃতি কীরূপ হয়ে থাকে। তো অ্যান্টাসিড ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। ওকে, এখন আমরা তাহলে গ্রুপ বি কমপ্লিট করলাম। এখন গ্রুপ সির প্রথম কোশ্চেনে যাচ্ছি। তিনটি তরলের ঘনত্বের অনুপাত 1:2:3 হলে প্রথম তরলের ঘনত্ব 1 গ্রাম সেন্টিমিটার কিউব। তরল তিনটিকে সম আয়তনে মেশালে মিশ্রণের ঘনত্ব কত? তো এখানে তিনটি তরল বলছে, তাহলে আমরা ধরে নেব যে প্রথমটার জন্য প্রথম তরলে এবং দ্বিতীয় তরল এবং তৃতীয় তরল। তো প্রথমের ঘনত্ব হয়ে যাবে ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর সম আয়তন বলছে, তাহলে এখানে আয়তন হয়ে যাবে কি, যে ভি। এবং দ্বিতীয়টার জন্য বলছে ঘনত্ব, যেমন অনুপাত রয়েছে 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এবং তৃতীয়র ঘনত্ব বলছে যে 3 গ্রাম পার সেন্টিমিটার কিউব। যেহেতু আয়তন সম আয়তন বলছে, তাহলে প্রথম এবং দ্বিতীয় তৃতীয়র জন্য আয়তন সমান হয়ে যাবে। ওকে, এখন আমাদের যে মিশ্রণটা তৈরি হবে, তো সেই মিশ্রণের ঘনত্ব, তো আমরা ঘনত্বর সমীকরণ জানি, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তো আমাদের ভর কি হলো, ভর হচ্ছে এই ঘনত্ব 1। তো আমরা পাশে একটা সমীকরণ লিখছি, যে আমরা জানি যে ঘনত্ব সমান, বা আমরা এখানেও বা যে সমীকরণটি লিখেছি, যে ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে আমরা যদি ভর নির্ণয় করি, তাহলে আমরা কি পাবো, যে ঘনত্ব ইনটু আয়তন। ওকে, তাই আমরা এখানে এই ভরের সূত্রে ঘনত্ব ইনটু আয়তন করব। প্রথমের ঘনত্ব 1, প্রথমের আয়তন ভি, তাই দিলাম 1 ভি প্লাস, যেহেতু যোগ করেছি। দ্বিতীয়টার জন্য ঘনত্ব 2 দিলাম, আয়তন ভি, তো ভি দিলাম। ঠিক একই রকম তৃতীয়র জন্য 3 ঘনত্ব আর আয়তন ভি। নেক্সট আয়তনের সমীকরণ বা আয়তনের যে মানটি হবে, যে তিনজনের আয়তন যেহেতু সমান, তাই ভি প্লাস ভি দিয়ে দিলাম। এখন আমরা যদি এই উপরেরটাকে যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব 6v, মানে 3, 2, 5, এদিকে 1, 6v বাই এদিকে 3টে ভি রয়েছে, তাই 3v। ভি কেটে গেল, 3 দিয়ে দিলে 3 2 6, তাহলে আমরা পাচ্ছি 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, যে এসআইতে কার্যের অভিকর্ষজ একক কি? এটার অ্যান্সার হয়ে যাবে যে কিলোগ্রাম ভর, মানে এম। ওকে, আর তারপরে বলছে কার্যের অভিকর্ষজ ও পরম এককের মধ্যে সম্পর্ক লেখো। তো এটা আমরা এখানে করে দিচ্ছি। কার্যের অভিকর্ষজ বা অভিকর্ষীয় একক যেটি, তা হচ্ছে, যেটা আমরা এখানেই করলাম, কেজি মিটার, মিটার বলছি, এটা হচ্ছে ভর, পাশে লিখে দেই, মানে ভার আর কি।
ওকে। আর পরম একক হয়ে যাবে এন, মানে নিউটন। আচ্ছা, এটা শুধু এন হয়ে গেছে, এন মানে নিউটন মিটার, উপরে একটা এম দিয়ে দিলাম। ওকে, বা আমরা একে বলতে পারি জুল। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি বলছে, যে 1 নিউটন মিটার সমান 1 কেজি ভার এম, এই হচ্ছে এদের সম্পর্ক। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে কার্য বেশি হলেই কি ক্ষমতা বেশি হবে? তো সেটা আমরা একটু দেখে নিই। আমরা ক্ষমতার সূত্র জানি যে ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়। তো আমরা যদি এই সমীকরণটিকে ধরি, তো এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তো আমাদের প্রশ্নের মধ্যে বলছে যে কার্য বেশি হলেই কি ক্ষমতা বেশি হবে? সেটার সঠিক উত্তর হয়ে যাবে যে হ্যাঁ। ওকে, এবার কেন হবে আমরা এই সমীকরণ পর্যন্ত এখানে প্রমাণ করে দিয়েছি। তারপরে তোমরা লিখবে যে ক্ষমতা ও কার্য সমানুপাতি, তাই ক্ষমতা বেশি হলে কার্য বেশি হবে। ওকে, আর এই হ্যাঁ শব্দটা একেবারে প্রথমে লিখবে, তারপরে এই সমীকরণের পর থেকে তোমরা এই ভাষাটিকে লিখে দিও। নেক্সট পরবর্তী কোশ্চেন যাচ্ছি, যে অধিকাংশ মৌলের পারমাণবিক গুরুত্ব ভগ্নাংশে হয় কেন? উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো তোমাদের এই যে ভগ্নাংশ হয় কেন সেটা লিখেছি, এবং এই যে উদাহরণ দিয়ে তোমাদের খুব সুন্দরভাবে নোটটা তুলে ধরেছি, দেখতে পারো। নেক্সট এখন পরবর্তী প্রশ্নতে যাচ্ছি, দ্রাবতার সংজ্ঞা দাও। এই যে দ্রাবতার সংজ্ঞা নিচে দেওয়া হয়েছে, এবং দ্রাবতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে সেটাও ছোট্ট করে একটু তুলে ধরেছি। নেক্সট বলছে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাবতা হ্রাস পায় এমন একটি পদার্থের নাম লেখো। সেটা হয়ে যাবে যে NaOH। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন যাচ্ছে, চিনির সঙ্গে গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় সমীকরণ সহ লেখো। তো চিনির সঙ্গে H2SO4 এর বিক্রিয়ায় কি হবে এবং তার সঙ্গে সমীকরণটা দিয়েছি, তোমরা দেখে নিও। নেক্সট অথবাতে বলছে অ্যাসিড বৃষ্টি কি এর ক্ষতিকারক প্রভাব লেখো। তো অ্যাসিড বৃষ্টি, এই যে ব্র্যাকেটের মধ্যে যতটা রয়েছে, অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলা হয়, অ্যাসিড রেনও বলা হয়ে থাকে, এটা করব। আর হচ্ছে এর ক্ষতিকারক প্রভাব, এই যে ক্ষতিকারক প্রভাব, 4টি ক্ষতিকারক প্রভাব রয়েছে, তোমরা করে নেবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নিই। একটি তারের ইয়ং গুণাঙ্ক ওয়াই একক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে কত বল লাগবে? তো প্রথমত প্রশ্নের মধ্যে যেটা রয়েছে সেটা একটু তুলে নেব, যে ইয়ং গুণাঙ্ক এখানে বলছে যে ওয়াই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যাকে আমরা এ দ্বারা চিহ্নিত করি সেটা বলছে 1। তো তারের দৈর্ঘ্য দ্বিগুণ করবে, ধরি তারের দৈর্ঘ্য এখানে লিখে দিই প্রাথমিক তারের দৈর্ঘ্য বড় হাতের এল, মানে ক্যাপিটাল এল দিলাম। তো দ্বিগুণ করলে, সেটা বন্ধনীটা তুলে দিই, ক্যাপিটাল এল দ্বিগুণ করলে বৃদ্ধি পাচ্ছে 2L। তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে আমরা লিখতে পারি, অতএব
বৃদ্ধি পেয়েছে, তো 2l আগে ছিল l, এখান থেকে মাইনাস করলেই আমরা পেয়ে যাব এটা হচ্ছে স্মল l। তো স্মল l এর মানটাকে আমরা নির্ণয় করছি 2l মাইনাস ক্যাপিটাল L সমান এখান থেকে পাচ্ছি ক্যাপিটাল L। ওকে, এখন আমরা যে সমীকরণ জানি, তো এখানে আর একটা, আচ্ছা সমীকরণটাকে একটু লিখে নিই। যে আমরা জানি যে ইয়ং গুণাঙ্ক y সমান f/a, এখানে f হচ্ছে বল, f সমান বল, আর a প্রস্থচ্ছেদ, l হচ্ছে ছোট হাতের l মানে স্মল l যেটা বৃদ্ধি পেয়েছে, এবং ক্যাপিটাল L যেটা প্রাথমিক দৈর্ঘ্যের কথা বলছে। তো এখানে y সমান f/a ইন্টু ক্যাপিটাল L বাই স্মল l। তো এখানে আমাদের প্রশ্নটা বলছে কি যে কতটা বল প্রয়োজন, মানে f এর মান আমাদের জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। তাহলে f এর মানটা যেহেতু নির্ণয় করব, fটাকে আমরা অপোজিটে আনি। ওকে, তাহলে আমরা লিখব f সমান a, এটা উল্টে যাবে, a এদিকে স্মল l বাই উপরে ক্যাপিটাল L ছিল সেটা নিচে হয়ে যাবে, আর এদিকে y যেটা ছিল সেটা উপরে চলে যাচ্ছে। এখন আমরা একে একে মানগুলো পুট করব। a এর মান সেখানে আমরা 1 করেছিলাম, ইন্টু l এর মান ছোট হাতের l মানে স্মল l, এই যে স্মল l যার মান নির্ণয় হয়েছিল ক্যাপিটাল L, তাহলে ওই মানটাই আমরা সেখানে পুট করব, ক্যাপিটাল L ইন্টু y এর মান মানে ইয়ং গুণাঙ্কের মান তো y ছিল, আর ক্যাপিটাল L তো Lই আছে, তাহলে এখানে l কেটে গেল, পড়ে থাকলো কেবলমাত্র y, তাহলে আমরা পাচ্ছি f সমান y। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু আমাদের f এর মান নির্ণয় করতে হবে, তাই আমরা বলতে পারি অতএব আমাদের তারটিকে দ্বিগুণ করার জন্য একটু ভাষা দিয়ে লিখে নিও, আমি এখানে একটু শর্টে লিখে দিচ্ছি যে y একক বল প্রয়োজন। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, Q1, এটা হচ্ছে Q হবে, Q1 ঘনত্ব বিশিষ্ট একটি তরলের M1 ভরের সঙ্গে Q2 ঘনত্ব বিশিষ্ট অপর একটি তরলের M2 মিশ্রিত করা হলো। যদি মিশ্রণের আয়তন অপরিবর্তিত থাকে তবে মিশ্রণের ঘনত্ব কত? তো এখানে দুটো তরল বলেছে, প্রথম তরল মানে ফার্স্ট এবং সেকেন্ড তরল নিলাম। তো প্রথম তরলের ঘনত্ব বলেছে যে Q1। ওকে, এটা হচ্ছে ঘনত্ব সমান ঘনত্ব, আর ওই প্রথমের জন্য ভর বলেছে M1, এবং এখানেও দ্বিতীয়টার জন্য একই রকমই বলেছে যে ঘনত্ব সমান Q2 এবং ভর বলেছে যে M2। এখন আমরা এই ঘনত্ব ভর এর একটা সমীকরণ জানি যে ঘনত্ব সমান ভর বাই আয়তন। ওকে, এখন আমরা এখানে আয়তনকে ভি ধরে নিই, এখানে একটু ছোট্ট করে লিখে দিও দুজনের ক্ষেত্রে যে আয়তন সমান ভি ধরি। তাহলে ঘনত্বর জায়গায় আমরা Q1 এবং ভরের জায়গায় M1 এবং আয়তনের জায়গাতে ভি দিলাম। এখন আমরা যদি ভি এর মানটা নির্ণয় করি তাহলে পেয়ে যাব ভি সমান Q1 M1। ঠিক একই রকমের এদিকেও যে Q1, এখানে আমি আর নতুন করে সূত্রটা লিখছি না, তো তোমরা একটু লিখে নিও যে Q1,
Q1 বলছি, সরি, Q2m2/v। তো এখানেও v এর মানটিকে নির্ণয় করব, যে Q2m2। ওকে, আমরা যদি এটাকে v1 বা v2 ধরি, তাহলে এখানে লিখতে পারি যে প্রশ্নানুসারে এই যে বলেছে v মানে আয়তন অপরিবর্তিত, তাহলে v1 সমান v2 সমান v। এই ভিটা কি, যে মিশ্রণের আয়তন। ওকে, এখন নেক্সট পেজে এখন মিশ্রণের ঘনত্ব নির্ণয় করার জন্য, এক মিনিট, যে মিশ্রণের ঘনত্ব সমান m/v, ঠিক একই রকম আমাদের সূত্র অনুসারে ভর বাই আয়তন। এখানে ভর হচ্ছে মিক্স, মানে দুজনকে মিক্সড করব, আর আয়তনও ঠিক একই রকমের, যে মিক্স করব। তাহলে m এর সমীকরণটা আমরা সেখান থেকে কি পেয়েছিলাম, যে এই যে, সরি, এখানে ছোট্ট একটা ভুল করে গেছি, যেখানে এবার একটু রাফ করে নিই। এখানে আমাদের হবে যে যদি m1 এর মানটাকে নির্ণয় করি, যে m1 এর মানকে নির্ণয় করলে তখন আমরা পাবো যে Q1 এবং v, এটাকে v1 করে দিই, আর এদিকে যে m2 সমান Q2 v2। এখন আমরা সেখানে এই m1 বা m মিক্স মানে m1 প্লাস m2, আর এদিকে v মিক্স মানে v1 v2। তাহলে m1 এর মান আমরা সেখানে কি করেছিলাম, যে Q1 v1 প্লাস Q2 v2 বাই এদিকে v1 এবং v2 এদের মান আমরা পেয়েছিলাম, বা এদের মানটা একটু পরে পুট করছি, v1 এবং v2 বসিয়ে দিই। এখন আমরা মানগুলো পুট করব। Q1 এর মান Q1, v1 এর মান v আমরা বলতে পারি, কারণ আয়তন অপরিবর্তনীয়, প্লাস Q2, v2 এর মান ঠিক একই v আসছে, আর v1 এর মানও v এবং v2 এর মানও আমরা v দিলাম। তাহলে এখান থেকে আমরা প্রথমটা থেকে v কমন নিতে পারি, তাহলে আমরা করতে পারি Q1 প্লাস Q2 বাই এদিকে 2v। তো v কেটে গেল, আমাদের পড়ে থাকলো Q1 প্লাস Q2 বাই 2। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন যাচ্ছি, যে অস্ত্র ক্ষমতার ওয়াটের সঙ্গে সম্পর্ক কি, যে এক অস্ত্র ক্ষমতা মানে এইচপি সমান 746 ওয়াট, এই হচ্ছে সম্পর্ক। নেক্সট বলছে ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক, এই যে ক্ষমতা এবং বেগ, যে ক্ষমতা সমান বল ইনটু বেগ, এই হচ্ছে এদের সম্পর্ক। এই পুরোটা করতে পারো। নেক্সট পরবর্তী কোশ্চেন, একটু ম্যাথমেটিক্যাল কোশ্চেন রয়েছে, এটা একটু দেখে নেব। এসটিপিতে গ্যাসীয় একটি যৌগের 3.011 ইন্টু 10⁻22 সংখ্যক অণুর ভর 3.2 গ্রাম হলে যৌগটির গ্রাম আণবিক গুরুত্ব নির্ণয় করো। তো আমরা এখানে লিখব যে এসটিপিতে, তাহলে আমরা বলতে পারি যে এসটিপিতে, বা আমরা এখানে শুধুই লিখতে পারি 3.011 ইন্টু 10⁻22 সংখ্যক অণুর
ভর 3.2 গ্রাম। তাহলে এসটিপিতে আমরা যেটা জানি যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণুর ভর হয়ে থাকে 3.2 বাই 3.011 ইন্টু 10⁻22 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। তো আমরা এই উপরের 10⁻23কে একটু ভেঙে নিলে আমরা এখানে করতে পারি যে 3.2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23কে 22, যেহেতু এক কমিয়েছি তাই এদিকে একের পিঠে একটা শূন্য দিয়ে দিলাম, বাই 3.011 ইন্টু 10⁻22 যেমন আছে তেমন দিলাম। তো এদিকে 10⁻22, এদিকে 10⁻22 কেটে গেল, আর এদিকে 3.011 রয়েছে, আমরা সরাসরি দিয়ে দিলে 2-এ চলে যাচ্ছে। ওকে, আর এখানে পয়েন্ট রয়েছে, পয়েন্টটাকে তুললে নিচে 10 আসবে, তো এদিকের 10 এদিকের 10 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি যে 32 ইন্টু 2, তাহলে হয়ে যাচ্ছে 64। তো আণবিক ভর হয়ে যাবে বা অণুর ভর হচ্ছে 64 গ্রাম। নেক্সট ওর সঙ্গে আরেকটা প্রশ্ন বলছে এসটিপিতে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন কত? যে 22.4 লিটার। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, কি ঘটে সমীকরণ সহ লেখো যেখানে কপারের সঙ্গে লঘু ও শীতল HNO3 যোগ করা হয়। এই যে কপারের সঙ্গে লঘু ও শীতল HNO3 যোগ করলে কি হবে সেটা বিক্রিয়া সহ তুলে ধরেছি। নেক্সট বলছে পিএইচ কি, পিএইচ কি সেটা নিচে দেওয়া রয়েছে। ওর সঙ্গে অথবাতে একটা কোশ্চেন রয়েছে, 3টি লেবেলবিহীন বোতলে HCl, H2SO4 এবং HNO3 আছে, কি করে বুঝবে কোন বোতলে কোন অ্যাসিড আছে? তো ওটার অ্যান্সার আমরা পাশেই তুলে ধরেছি, এখানে খুব সুন্দরভাবে দিয়েছি, তোমরা দেখে নিও। নেক্সট পরবর্তী অ্যান্সার মানে পরবর্তী প্রশ্ন বলছে দ্রাবতা লেখো কি, দ্রাবতা লেখো কাকে বলে দেওয়া হয়েছে। তো ওরই সঙ্গে একটা অঙ্ক রয়েছে যেটা পাশের পেজে তুলে ধরেছি, এখানে একটু দেখে নেব আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা। 500 ml দ্রবণে 32.2 গ্রাম সুক্রোজ দ্রবীভূত করা হলো। দ্রবণের গাঢ়ত্ব মোল পার লিটার এবং গ্রাম পার লিটার এককে নির্ণয় করো। তো আমরা প্রথমত মোল পার লিটার এককে নির্ণয় করে নেব, মোল পার লিটার। ওকে, তো বলেছে সুক্রোজ, তো সুক্রোজের সংকেতটা লিখে নেই একটু, যে C12H22O11। তো এর আণবিক ভর কার্বনের হয়ে থাকে 12, আর 12টা কার্বন রয়েছে তাই 12 দিয়ে গুণ দিলাম, প্লাস এইচের 1, 22টা এইচ রয়েছে 22 দিয়ে গুণ দিলাম, প্লাস ও এর 16, 11টা রয়েছে তাই 11 দিয়ে গুণ দিলাম। তো আমরা পেয়ে যাচ্ছি 12 ইন্টু 12 সমান 144, তো 1 ইন্টু 22 সমান 22 প্লাস 11 ইন্টু 16 176, তো এটা যোগ করলে আমরা পাচ্ছি যে 342। তো আমরা এখানে লিখতে পারি যে 342 গ্রাম C12H22O11 সমান 1 মোল। আমরা সংকেতটা একটু বড় রয়েছে তো সংকেতটা না লিখে সুক্রোজ লিখে দিচ্ছি, তো 1 মোল সুক্রোজ।
তাহলে আমাদের প্রশ্নে বলেছে 32.2 গ্রামের জন্য, তো 32 গ্রাম সুক্রোজের সমান কত মোল থাকবে? 1/342 ইন্টু 32.2। তো দশমিক তুলে দিলে নিচে 10 আসবে। তো এটা কাটাকাটি করলে যে 2 একে 2, 2 7 14, 2 একে 2, এদিকে দিলে 2 একে 2, 2 6 12, 2 একে 2। তো আর যতটা সম্ভবত কাটাকাটি যাবে নি, তাই এটা একটু ক্যালকুলেশানটা বড় রয়েছে, যে এদিকে 161কে 1710 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.0911, আচ্ছা 441 মোল সুক্রোজ। ওকে, এখন আমরা নতুন একটা পেজে, তাহলে 500 ml আমাদের প্রশ্নের মধ্যে বলেছে, তাহলে আমরা করতে পারি যে 500 ml জলীয় দ্রবণে 0.0941 মোল সুক্রোজ দ্রবীভূত হয়। তাহলে যেহেতু লিটার এককে বের করতে বলছে, তাহলে আমরা বলতে পারি 1000 ml বা 1 লিটার জলীয় দ্রবণে 0.0941 বাই 500 ইন্টু 1000। তাহলে 500 একে 500, 500 দুগুণে 1000। তাহলে এটা গেলে আমরা ক্যালকুলেশান করলে পেয়ে যাব 0.1882 এত মোল পার লিটার সুক্রোজ দ্রবীভূত হয়। এটি হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার। নেক্সট, পরে আবার আমাদের ওই প্রশ্নটাই গ্রাম পার লিটার এককে নির্ণয় করতে বলেছিল, এটা আবার একটু আমরা দেখে নেব। তো প্রশ্নের মধ্যে আবারও যেটা বলেছিল সেটাই আমরা করব, যে 500 ml জলীয় দ্রবণে 32.2 গ্রাম সুক্রোজ দ্রবীভূত আছে। তাহলে যেহেতু লিটার এককে বের করতে বলেছে, তাই লিটার মানে 100 ml বা 1 লিটার জলীয় দ্রবণে 32.2 বা এদিকে 500 ইন্টু 1000, ঠিক একই রকম 500 2 1000। তাহলে আমরা ক্যালকুলেশান করলে পেয়ে যাব 2 2 4.224 2 3 6 সমান এত গ্রাম সুক্রোজ দ্রবীভূত হয়। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার। ওকে, তাহলে মোটামুটি আমাদের গ্রুপ মানে মডেল 13, যেখানে আমাদের লাস্ট মডেল পেপার ছিল, এর পরের দিন যেমন ক্লাসের শুরুতেই বলেছিলাম মধ্যশিক্ষা পর্ষদ নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা মডেল 13 পুরোটা কমপ্লিট করলাম। আর আমাদের এই পর্যন্ত যে পিডিএফটা রেডি হলো, যদি তোমাদের কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ওকে, তাহলে সবাই মন দিয়ে পড়াশোনা করো। সবাইকে থ্যাংক ইউ বলে এখানেই আজকে ক্লাসটি সমাপ্ত করছি।